মহা সুখবর, আলহামদুলিল্লাহ। ইরানে অবশেষে এমন আঘাত এনেছিল, আমেরিকার 700 সেনা তারা মারা না গেলেও তাদের ব্রেনে এত বড় ড্যামেজ হয়েছে যে তারা কখনো আর অস্ত্র হাতে তুলে ইরানের বিরুদ্ধে লড়াই করতে পারবে না। এমনকি ইরানের সাথে যুদ্ধে 200+ মার্কিন সেনা জায়গায় স্পট ডেডে পরিণত হয়েছিল। আর আহত হওয়া এই 700 সেনা তারা কখনো আর হাতে অস্ত্র তুলে নিতে পারবে না। অবশেষে আল জাজিরা এই গোপন তথ্য প্রকাশ করে দিয়েছে। এই ঘটনা প্রকাশিত হওয়ার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মারাত্মকভাবে ক্ষুব্ধ হয়েছেন। রাগান্বিত হয়ে তিনি মোসাদের শীর্ষ 2 কর্মকর্তাকে বরখাস্ত করে দিয়েছেন। এদিকে মুসলিম ন্যাটো গঠিত হয়েছে, আমরা সকলেই জানি এটা গতকালের ঘটনা। কিন্তু আশ্চর্য বিষয়, এই ন্যাটো গঠনের সময় ইরানের কোনো প্রতিনিধিত্ব ছিলই না। এমনকি আজকে ইরানের পক্ষ থেকে সোজা সাপটা উত্তর দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তারা এই মুসলিম ন্যাটোর সদস্য হতে চায় না। কেন হতে চায় না, কারণটা কি, আজকের এই ভিডিওতে চলুন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। গতকাল 7ই আগস্ট ছিল মুসলিম ন্যাটো গঠনের ঐতিহাসিক দিন। 7ই আগস্ট 2026 মক্কায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একসঙ্গে দাঁড়িয়ে তারা সশরীরে উপস্থিত হয়ে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির মূল কথা ছিল যে কোনো এক দেশের উপরে যদি সশস্ত্র হামলা হয় তাহলে সেটা 3 দেশের উপরে হামলার শামিল বলে গণ্য হবে। অর্থাৎ ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী, কালেকটিভ ডিফেন্স অনুযায়ী এই জোটটি গঠিত হয়েছে। কিন্তু এখানেই প্রশ্ন তৈরি হচ্ছে, ইরান কোথায়? ইরান নেই কেন? ইরান কেন এই জোটে যুক্ত হয়নি? অনেকে ভাবছেন ইরানকে হয়তো ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবতা আরও বেশ গভীর। বেশ কয়েক বছর আগে রাশিয়া ইরানকে সরাসরি সামরিক জোটে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিল। উত্তর কোরিয়া ও বেলারুশ যেমন রাশিয়ার সাথে আছে, ঠিক তেমন করে ইরানকেও সেই প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ইরান সে সামরিক জোটে ঢোকেনি, ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছিল। ইরানের কৌশল সবসময় ছিল সামরিক সহযোগিতা নেবে, কিন্তু নিজের স্বাধীনতা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তারা কারোর হাতে ছেড়ে দেবে না। ইরান হচ্ছে বাঘের বাচ্চা, তারা আজও সেই একই নীতি গ্রহণ করেছে। ইরান মনে করে এই নতুন জোট মূলত সৌদি নেতৃত্বাধীন সুন্নি অক্ষ, যা ইরানের বিরুদ্ধে ভারসাম্য তৈরির তারা চেষ্টা করছে। তাই তারা নিজেদের স্বার্থেই দূরে থাকছে, তারা কখনো সৌদির বলয়ে যাবে না এবং সৌদির চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্তের মুখোমুখি হবে না। ডোনাল্ড ট্রাম্প সৌদিকে দিয়ে একটা ফাঁদ পেতেছিল, মনে করেছিল ইরানকে এই জোটে নিয়ে আসতে পারলেই সৌদি আরবকে ব্যবহার করে এবং জোটের অন্য অংশীদারদের ব্যবহার করে ইরানের কাছ থেকে তারা আদায় করে নেবে তাদের বিভিন্ন দাবি দাওয়াগুলো, যেগুলো তারা 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু করে আদায় করতে পারেনি। তারা অবশেষে এই জোটে অংশগ্রহণ করা নিশ্চিত করার মাধ্যমে জোটের সঙ্গীদের ব্যবহার করে এই ফাঁদে ফেলে ইরানের কাছ থেকে সেই বিষয়গুলো আদায় করে নিতে পারবে। কিন্তু ইরান এত সহজ রাষ্ট্র নয়, ইরান এতটা বোকা রাষ্ট্র নয় যে রাষ্ট্রকে দীর্ঘ 47 বছর স্যাংশন প্রদান করে তুমি এখনো নতজানু করতে পারো না, অর্থনৈতিকভাবে দুর্বল করতে পারোনি। মনে রেখো সেই রাষ্ট্র কত বড় কূটনীতিতে তারা সেরা এবং তারা জ্ঞান গরিমায় তারা কতটা উচ্চবিত্ত, যে কারণেই ইরান অবশেষে ধরতে পেরেছে সেই ষড়যন্ত্র, আর যার কারণে তারা এই মুসলিম ন্যাটোতে যুক্ত হয়নি। এদিকে দ্বিতীয় আরেকটি বড় খবর, মোসাদের অভ্যন্তরে নাটক চলছে। ইসরায়েলি চ্যানেল 12-এর প্রতিবেদন অনুযায়ী মোসাদ ডিরেক্টর রোমান গোফম্যান, ইরান ডিভিশনের প্রধান এবং ইন্টেলিজেন্স ডিরেক্টরের প্রধান, এই 2 সিনিয়র কর্মকর্তাকে সরাসরি লাথি মেরে সরিয়ে দিয়েছে। কারণটা কি? ইরানের সরকার পরিবর্তনের যে পরিকল্পনা তারা তৈরি করেছিল, যে ব্লু প্রিন্ট, যে ছক তারা তৈরি করেছিল, সেটা তারা বাস্তবায়ন করতে পারেনি। কেন হয়নি? মার্চ মাসে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল মোসাদ দাবি করেছিল কয়েকদিনের মধ্যেই ইরানে অভ্যন্তরীণ ঘটানো সম্ভব হবে এবং পরিকল্পনায় ছিল কুর্দি বাহিনীকে ব্যবহার করে স্থল আক্রমণ চালানো হবে, ইসরায়েলি ও আমেরিকার বিমান সহায়তা প্রদান করা হবে, এমনকি মাহমুদ আহমাদিনেজাদকে নতুন নেতা হিসেবে ইরানের জাতির সামনে উপস্থাপন করা হবে। কিন্তু পরিকল্পনা মাটিতে নামেইনি। অর্থাৎ তার পূর্বে ইরানের দক্ষ গোয়েন্দা সংস্থা সব ব্যর্থ করে দিয়েছে। ব্যর্থতার দায় চাপে এখন এই 2 কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হলো। মোসাদের ভেতরে এই সিদ্ধান্তে বেশ ধাক্কা লেগেছে, অর্থাৎ তাদের ভিতরে চরমভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এদিকে তৃতীয় আরেকটি বড় খবর, আমেরিকার ভেতরেও অস্থিরতা শুরু হয়েছে। সিএনএনের তথ্য অনুযায়ী আমেরিকার জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এখন ইরান যুদ্ধ থেকে অফ র্যাম্প খুঁজছেন।
তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সিআইএ ডিরেক্টর জন রাটক্লিফের সাথে আলোচনায় করেছেন। তার বক্তব্য স্পষ্ট, শুধু বিমান হামলা দিয়ে ইরানকে হাঁটু গেড়ে বসানো কখনো সম্ভব নয়, এটা আমেরিকাকে বুঝতে হবে। এয়ার পাওয়ার হ্যাজ ইটস লিমিটস, অর্থাৎ এই কথা তিনি নিজেই বলেছেন। যুদ্ধ 6 মাস ধরে চলছে, আমেরিকার দূরপাল্লার মিসাইল ও ইন্টারসেপ্টর স্টকও কমে এসেছে। এমন পরিস্থিতিতে কেইন বুঝতে পারছেন এভাবে যুদ্ধ চালিয়ে যাওয়া অত্যন্ত বিপজ্জনক। ইতোমধ্যে তথ্য প্রকাশিত হয়েছে আল জাজিরার মাধ্যমে, যুদ্ধ চলাকালীন ইরানের আঘাতে 700 আমেরিকান সৈন্য এত মারাত্মক আহত হয়েছে তারা আর কখনো হাতে অস্ত্র তুলে নিতে পারবে না। তাদের স্মৃতি ভ্রম হয়ে গেছে, তারা এখন স্বাভাবিক জীবনযাপন আর করতে পারবে না। অর্থাৎ একের পর এক মার্কিন সেনাদের ভিতরে এবার ভয় ঢুকে গিয়েছে, যার কারণে ইরানের বিরুদ্ধে বিজয় লাভ তো দূরের কথা, সম্মান নেই। এখন বেঁচে ফেরার কোনো পথ আর আমেরিকা খুঁজে পাচ্ছে না। চতুর্থ খবর, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে। ইরান ও ওমানের মধ্যে অবশেষে হরমুজ প্রণালীর নতুন শিপিং রুট নিয়ে চুক্তি হয়ে গেছে এবং তারা ফাইনাল স্টেজে চলে এসেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, উভয় পক্ষ ভৌগোলিক স্থানাঙ্ক নিয়ে একমত হয়েছে। ইরান চাইছে প্রণালীর উপর তাদের সার্বভৌমত্ব বজায় রাখতে এবং তারা চাচ্ছে 7% টোল আদায় করতে। চীনা জাহাজগুলোর ক্ষেত্রে টোল বা ফি নেওয়া হবে না, অর্থাৎ এটা ইরানের পক্ষ থেকে চাওয়া হচ্ছে। অন্যদিকে আমেরিকা ও ইসরায়েলের যে জাহাজ, সেটা পণ্যবাহী হোক আর সামরিক জাহাজ হোক, তারা কোনোদিন কিয়ামত পর্যন্ত এই হরমুজ ব্যবহার করতে পারবে না, তাদেরকে ব্যবহার করতে দেওয়া হবে না। অর্থাৎ ইরানের এই সাহসী ভূমিকায় অবশেষে ওমানও মেনে নিয়েছে। ইরানের প্রস্তাব অনুযায়ী আমেরিকা এবং ইসরায়েলের একটি জাহাজ এবং আমেরিকা ইসরায়েলের সংশ্লিষ্ট একটি জাহাজও হরমুজ প্রণালীতে তারা আর অতিক্রম করতে পারবে না। ইরানের পার্লামেন্টে বিল পাস হয়ে গেছে। ইরানের সাহসী যোদ্ধারা দেখিয়ে দিতে সক্ষম হয়েছে, বাঘের বাচ্চারা দেখিয়ে দিতে সক্ষম হয়েছে, ইরানের বিরুদ্ধে যারাই লড়াই করতে এসেছে শেষ পর্যন্ত তাদের ইরানেই কবর রচিত হয়েছে। আরও একবার আমেরিকাকেও তারা চরমভাবে শিক্ষা দেওয়ার মাধ্যমে, আমেরিকার 20 দাঁত উপড়ে ফেলার মাধ্যমে তাদের সেই হিংস্র নখগুলো একেবারে টুকরো টুকরো ছিঁড়িয়ে একেবারে ছিন্ন ভিন্ন করে দেওয়ার মাধ্যমে ইরান তাদেরকে এমনভাবে বুকে লাথি মেরে মধ্যপ্রাচ্য থেকে তাড়িয়ে দিল, যেটার আঘাতে তারা ছিন্ন ভিন্নই শুধু হয়ে যায়নি, আমেরিকা চিরদিনের মতন মধ্যপ্রাচ্য থেকে তার দাদাগিরিও খতম হয়ে গেল। প্রিয় দর্শক, ইসরায়েল চেয়েছিল ইরানের সরকার পতন, সেটাতে তারা ব্যর্থ হয়েছে। আমেরিকা চেয়েছিল দ্রুত ফলাফল, সেটাতেও তারা ব্যর্থ হয়েছে। এখন তারা নিরাপদ বেরোনোর পথ খুঁজছে, সেটাও তারা পাচ্ছে না। ইরান বলছে, আমরা কোনো চাপের কাছে নতি স্বীকার করব না, আমাদের সামরিক সক্ষমতাও আমরা ছাড়ব না। ইরান সেই জাতি যারা 5000 বছরের ঐতিহাসিক সমৃদ্ধ ইতিহাস বুকে লালন করে। এই পরিস্থিতিতে একটা কথা পরিষ্কার হয়ে যাচ্ছে, ইরানকে যতই চাপ দেওয়া হোক, যতই হামলা চালানো হোক, যদি সরকার পরিবর্তন না ঘটানো যায় তাহলে পরিণতি ভয়ঙ্কর হতে পারে। বিষধর সাপকে লেজে আঘাত করলে সে মরে না, এটা মনে রাখতে হবে, বরং আরও বিপজ্জনক হয়ে ওঠে। ইসরায়েল এই ভয়টাই পাচ্ছে, তাই তারা এখনও আমেরিকাকে দিয়ে আরও বড় হামলার চেষ্টা করছে। কিন্তু মনে রাখতে হবে, ইরান কোনো বিষধর সাপ নয়, এই বিষধর সাপ হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। ইরানের আঘাতে অবশেষে তাদের সেই 20 দাঁতই ভেঙে যাচ্ছে, তাদের সেই মাথা ইরান টুকরো টুকরো করে দিল, তাদের সেই মাথা তুলে আর ইরানের বিরুদ্ধে দাঁড়িয়ে আক্রমণ চালানোর মতন কোনো পরিস্থিতি আর অবশিষ্ট রাখলো না। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় ইরানের এই বিজয় কি শেষ পর্যন্ত ইরান ধরে রাখতে পারবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।